নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আরো একবার। আজ আপনাদের জন্য গল্প জিহ্বার গ্রাস, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো জিহ্বার গ্রাস। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই। বাবার দেওয়া শেষ উপহারটা একটা বড় সোনার সীতাহার। গলায় পড়তে গিয়েই চোখের কোণায় জল জমে ওঠে শর্মিষ্ঠার। আদিত্য পাশেই দাঁড়িয়েছিল, চুল আঁচড়াচ্ছিল। শর্মিষ্ঠার কাঁধে হাত রেখে বলল, বাবার কথা মনে পড়ছে? শর্মিষ্ঠা কাজল নয়না চোখে জবাব দেয়। হেসে আদিত্য বলে, দুঃখ পেও না, ওপর থেকে উনি সব দেখছেন। আমি তোমায় ভালো রেখেছি তো, কষ্টে রাখিনি তো, তাহলেই উনি খুশি। আমার আজও মনে পড়ে, উনি শয্যায় শুয়ে রয়েছেন আর আমাকে বলছেন, বাবা আমার আদরের ধনটাকে বুকে আগলে রেখো বাবা। ওকে আমি কোনোদিন চোখের জল ফেলতে দেইনি, বকিনি কোনোদিন। ওকে 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 যত্নে রেখো। ওসব কথা কেন বলছো? আসলে এই সীতাহারটা পরার সময়ই আমার বাবার স্মৃতি খুব মনে পড়ে। ঠিক আছে, তা হঠাৎ করে সীতাহারটা বের করলে? ওই আজকে তোমার বন্ধুর বাড়ি যাব না, তাই ভাবলাম একটু সেজে গুজেই যাই। তাছাড়া আমি তো এখনো তোমার নতুন বউ নাকি? তা তো ঠিকই, সবে 3 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। চট করে তৈরি হয়ে নাও, রাত হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি তৈরি। এই বলছি, হারটা গলায় আটকে দাও তো। তোমাকে সাজলে গুজলে কিন্তু রাজ রানীর থেকে কোনো অংশে কম লাগে না। ধ্যাৎ, তুমি তো আমাকে রানী করেই রেখেছো। বৌমা, তৈরি হয়ে গেছো? হ্যাঁ মা, এই তো বেরোচ্ছি। আচ্ছা মা, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো। বলছি, ওই মেয়ে ছেলের হাতে কিছু খেয়েও না। শাশুড়ি মার মুখে এমন কথা শুনে আদিত্য আর শর্মিষ্ঠা দুইজনই বেশ চমকে ওঠে। আদিত্য বলে, কার হাতে বলছো মা? তোর বন্ধুর বউয়ের কথা বলছি। আজ অবধি তো বিয়ের পরে বাচ্চা হলো না, সে বছর 5 আগে বিয়ে করেছে। আহ মা, এখনকার দিনে দাঁড়িয়ে এসব বাজে কথা কেন বলো? তাছাড়া বৌদির তো বাচ্চা হয়েও ছিল নাকি একবার, কিভাবে সেটা, যাই হোক, ওইসব প্রসঙ্গ নিয়ে এখন আর আমি আলোচনা করে দেরি করতে চাই না। এই, আমি বাইক বের করছি, তুমি এসো। শাশুড়িমাকে প্রণাম করে শর্মিষ্ঠা। শাশুড়িমা আঙুল কেটে মুখে বুকের কাছটা নিয়ে একটু থুতু দিয়ে দিলেন। বললেন, আমার সুন্দরী বৌমার যেন কারো নজর না লাগে, সাবধানে যেও কিন্তু, বেশি রাত করো না। হ্যাঁ মা, আসি তাহলে। শর্মিষ্ঠা বিয়ে হয়ে আসার পর থেকেই শাশুড়িমা ওকে মেয়ের চেয়ে কিছু কম ভালোবাসা দেননি, স্নেহও দিয়েছেন। আসলে শর্মিষ্ঠা বাবা মার একমাত্র আদরের সন্তান। বিয়ের দিনই হঠাৎ করে ওর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন যদিও সিঁদুর দান সম্পন্ন হয়েছে, বৌভাতের অনুষ্ঠানটা আর হয়নি। কারণ কাল রাত্রিতে যেই দিন মেয়ে শ্বশুর বাড়ি এলো, পরের দিন ভোরবেলায় ফোন গেল যে ওর বাবা আর নেই। তাতে শ্বশুরবাড়ির লোকেরা এতটুকুও কুণ্ঠা বোধ করেননি, বরং নববিবাহিত আদিত্য আর শর্মিষ্ঠাকে পাঠিয়ে দিয়েছিলেন তার বাপের বাড়িতে। বাবার শেষকৃত্য করতে গিয়ে মেয়েটার চোখ মুখ বসে সে একাকার। বিয়ে হয়ে গেছে তাই বিবাহিত মেয়ের হাতে জল নাকি 3 দিনেই স্বর্গত পিতা মাতা লাভ করেন, কিন্তু নতুন বিয়ে হয়েছে বলে কথা, এই বছর নাকি বাবা মার কাজও করা যায় না। কি সব উল্টোপাল্টা নিয়ম। রাগ হয়েছিল শর্মিষ্ঠার। শাশুড়িমা তখন পাশে ছিলেন,
পাশে ছিল শ্বশুরবাড়ির সকল আত্মীয় স্বজন। তাই বৌভাতের অনুষ্ঠানটা 1 বছর গেলে করা হবে বন্ধু বান্ধবদের নিয়ে। বাবার স্মৃতি এখনো কাঁচা রয়েছে, তাই মাঝে মধ্যেই মনে পড়ে সব কিছু। শ্বশুরের ঘরে ঢুকলেন শাশুড়ি মা। শ্বশুর মশাই তখন বসে বসে পেপার পড়ছেন। বেরিয়েছে ওরা? এই তো বেরোলো। আমার ওই বাবুর বন্ধুটাকে একদম পছন্দ হয় না গো। কেন, সে তোমায় আবার কি করলো? না, ওর বউটা বড্ড হিংসুটে। আমার দেখে কেমন যেন ভয় ভয় লাগে। আসলে নিজের কোলে ছেলেপুলে নেই তো। আমার বৌমার মাথায় আবার বড় বড় চুল। যদি কোনো ক্ষতিমন্দ। কি সব ভাবো তুমি প্রভা, এখনকার দিনে ওসব হয় না। কথাটা বললেন ঠিকই, কিন্তু প্রভা দেবীর মন শান্তি পেল না। ওই মহিলাটা, মানে ওই শালিনী, ওকে একদম পছন্দ করেন না তিনি। এমনি মুখে মিষ্টি ব্যবহার, কিন্তু আসলে সে হয়তো একটা মিছিরির ছুরি, তাই ভাবেন উনি। কতদিন পর এলি বলতো? তোরা যে আমার ফোন পেয়ে আসবি জাস্ট কল্পনাও করতে পারিনি। হারি শঙ্করদা, এগুলো তুমি কি বলছো? তুমি হলে ওর বন্ধু, আর আসবো না তা হয়? যা বলেছ। চল চল ঘরে চল। হায়, ভেতরে এসো। এই তুমিও ভেতরে এসো। শঙ্কর আদিত্য আর শর্মিষ্ঠাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। বাড়ির থেকে প্রায় 1/2 ঘন্টার রাস্তা। নবদম্পতি বাইক চালিয়েই এসেছে। ঘরের ভেতরে অর্থাৎ রান্নাঘরে তখন শালিনী। কি গো, ওরা এসেছে তো? যাই। ভেতর থেকে শব্দ এলো। কিছুক্ষণ পর হাতে চায়ের প্লেট নিয়ে এবং কাপ নিয়ে এলেন তিনি। বাহ বৌদি, একবারে চা চাপিয়ে দিয়েছিলে। কেউ এলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, অন্তত ভালো আছো এইটুকু জিজ্ঞেস করতে হয়। কিন্তু শালিনীর চোখ তখন শর্মিষ্ঠার গলায় আটকে গিয়েছে, আর কানের ওই কান পাশাগুলোর দিকে। বাবা, নতুন বউয়ের মতো সেজে এসেছো দেখছি। তা আমার বাড়িতে বুঝি বিয়ে লেগেছে নাকি? বোঝো ঠেলা। কি প্রশ্নের কি উত্তর। কিছুটা থতমত খেয়ে শর্মিষ্ঠা মুখে কাষ্ঠ হাসি বজায় রেখে বলল, বৌদি কেমন আছো? বাবা, হাড়টা তো বেশ ভারী। কে দিয়েছে? বর দিয়েছে বুঝি ফুলসজ্জায়? কি পাগলের মতো কথা বলছো? ফুলসজ্জার দিন ওর বাবা মারা গেছে, তোমার কি কিছুই হুলাক থাকে না? এই নাও নাও নাও, চাটা রাখো তো। অসহ্য বোধ হয় শঙ্করের। সে জানে তার স্ত্রী বরাবরই এইরকম। অন্যের সুখ তার সহ্য হয় না, তাই নিজেই পরিবেশটাকে ঠিক করার জন্য বললেন, আসলে তোমাদের জন্য অনেক রান্না বান্না করে রেখেছে। সারাদিন ধরে রান্নাঘরে ছিল তো, তাই বাইরে বেরিয়ে কোন কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। এই তুমি বসো। না বাবা, আমি বরং রান্নাঘরেই যাই। ময়দাটা মেখে এসেছি, লুচিটা বানাতে হবে তো। তাছাড়া আমার তো আর বাপু শাশুড়ি বেঁচে নেই, আর থাকলেই বা সাহায্য করতেন না কখনো। মেয়েকেই সব দিয়ে সঙ্গে চলে গেছেন। আমার বেলায় তো হরি মটর। তুমি কি শুরু করলে? অসহ্য বোধ করে শঙ্কর বাবু। রীতিমতো লজ্জায় অপমানে মাথা নত করে বসে রয়েছে শর্মিষ্ঠা আর আদিত্য। আদিত্যর ইচ্ছে করছিল ছুটতে বাড়ি চলে যেতে, কিন্তু শঙ্করের সঙ্গে তার বন্ধুত্ব আজকের না, বহু পুরনো দিনের। যদিও দুইজনই এখন কর্মের জন্য আলাদা আলাদা পথ বেছে নিয়েছে, তবুও আজ বন্ধু অনেকদিন পর নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে, সুতরাং খালি হাতে ওরা আসেনি। ব্যাগ থেকে একটা সুন্দর শাড়ি বার করে শর্মিষ্ঠা। বলে, বৌদি এটা দিতে ভুলে গিয়েছিলাম। আর শঙ্করদা, এটা তোমার জন্য। আমার বিয়ের পরে কাউকে তো আর প্রণামে দিতে পারিনি, জানোই তো, বাবা চলে গেল। এগুলো সব বাক্সে ছিল। বৌদি দেখো তো শাড়িটা ভালো হয়েছে কিনা। আসলে আমি শঙ্করদাকে জিজ্ঞাসা করেই এনেছিলাম। তোমার তো দুধে আলতা রং খুব পছন্দ, তাই দেখো তো। দেখি দেখি।
শাড়ির প্যাকেটটা খুলে নির্লজ্জের মতো বাইরে বার করে শালিনী। কেউ উপহার দিলে তার সামনে তো সেই প্যাকেট খুলতে নেই, এইটুকু বোধহয় সে জানে না। বাহ, ভালোই তো হয়েছে, কাঞ্জিবরম তো। তবে কি বলতো ভাই, এই একই রঙের কাঞ্জিবরম না আমি ওই পাড়ার দোকান থেকে কিনেছি। 2800 টাকা দাম পড়েছে। এ তো সিল দেখে বেশি দামি মনে হচ্ছে না। এইবার চরম অবস্থায় পৌঁছে যায় শঙ্কর। স্ত্রীর ওপর এতই ক্ষিপ্ত হয়ে যায় তার চোখ মুখ লাল। আদিত্য তাকে সামলে বলে, আহ ছাড়, তোর শার্টটা বের করে দেখ, সে পরে দেখবো খন। চল তুই আর আমি বরং ছাদে গিয়ে একটু গল্প করি। বন্ধুর স্ত্রীকে তো আর বলতে পারলেন না, তাই বন্ধুকেই সরিয়ে নিয়ে গেলেন। আমি বরং বৌদির সঙ্গে রান্নাঘরে যাই। চলো বৌদি, হাতাহাতি তোমাকে লুচিগুলো ভেজে দিতে সাহায্য করি। না ভাই, তা দরকার নেই। তুমি বরং ওদের সঙ্গে ছাদে গিয়ে গল্প করো। তুমি হলে গিয়া নতুন বউ, গাবত্তি গয়না পরে এসেছো, এত দামি শাড়ি তোমার, শেষে তেল ছিটে গিয়ে লাগবে, তখন তোমার শাশুড়ি আমায় গাল মন্দ করবে। ও সব কথাই আমি নেই। হোমা বৌদি, গাল মন্দ কেন করবে? তাছাড়া আমি তো বাড়িতে রান্নাবান্না করি, মা সাহায্য করেন, তাই থাক। তোমার সংসারের কথা শুনতে চাইছি নে। তা তোমার বিয়েটা তো ঢোল পিটিয়েই হলো, ধুমধাম করে। তা তোমার বড় ভাসুর, তার বিয়ে কিন্তু অত ধুমধাম করে হয়নি। হ্যাঁ, ওই আসলে আমার বড় ভাসুরের সময় শ্বশুর মশাইয়ের ব্যবসাটা নাকি একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই বড় বৌদিকে আনার সময় অতটা। থাক বাপু, বাদ দাও। আসলে তোমার বড় বৌদি ছাপোষা ঘরের মেয়ে, বাপ মুদি দোকানদার, তোমার বাপ চাকরিওয়ালা, একমাত্র তোমায় দিয়েছে বেশি, পেয়েছেও বেশি, তাই আর কি। খুব রাগ হচ্ছিল, খুব। তবুও পেটে শিক্ষা দীক্ষা আছে বলেই বোধহয় শর্মিষ্ঠা দাঁতে দাঁত বুঝে চুপ করেছিল সম্পূর্ণ সন্ধে এবং রাত্রি 9টা পর্যন্ত। খাসির মাংস, পোলাও, আমের চাটনি, মিষ্টি দই, আইসক্রিম, এই ছিল রাতের আয়োজন। সন্ধেবেলায় তো গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খেয়েছিল ওরা। যদিও খাবারটা যে কতদূর পেটে গিয়ে হজম হবে তার ঠিক নেই। পাতে 2টো লুচি পড়তেই আদিত্য বলেছিল, বৌদি আর দিতে হবে না, আসলে ঢেকুর উঠছে, বোধহয় অ্যাসিডিটি হয়ে গেছে। ওই চাটা দুধ চা ছিল তো, আমি তো দুধ চা খাই না। ও মা, তা বলতে তোমার জন্য রচা করে দিতাম। দেখো দেখি আমি এখন কতগুলো কচুরি করেছি। পাড়ার নেড়ি কুত্তাগুলো তো আর ঘিয়ে ভাজা কচুরি খায় না। প্রত্যেক কথাতে এই আঁতে ঘা। রাগে শরীরটা বারবার রি করে উঠছিল শঙ্করের। যেহেতু বন্ধু বান্ধবের সামনে বউকে কিছু বলতে পারছে না, তাই হেসে বলেছিল, তোমাদের বৌদি কথায় কথায় বড্ড বেশি আড্ডাই আর কি মারতে পছন্দ করে। আসলে অনেক কষ্ট করে করেছে তো সারাদিন রান্নাঘরে, আর বোঝই তো একা মানুষ। মাটাও চলে গেল, বাবা তো ছিলই না বরাবরই, আর আমি তো সারাদিন বাইরেই থাকি। ভাবলাম বিয়ের পর তোমাদের খাওয়ানো হয়নি, সেই কারণেই আর কি। দাদা ভালো হয়েছে তো? হ্যাঁ দাদা, খুব ভালো হয়েছে গো বৌদি, তোমার হাতের রান্নার তুলনা হয় না। থাক বাবু, আর বড়াই করতে হবে না, একেই তুমি আমার হাতের রান্না কাটছো, বলতে গেলে আমি বাজা। দেখো তোমার শাশুড়ি আবার বাড়িতে গিয়ে তোমার শুদ্ধিকরণ না করে। বাইকে উঠে যখন ওরা ফিরছে তখন শঙ্করবাবুর বাড়ি ক্রস করার পরপরই আদিত্য বলে, ছি, জানলে কোনোদিন আসতাম না, আমার জাস্ট অসহ্য লাগছে। সত্যি শঙ্করটা এত ভালো, আর ওর কপালে এত অশিক্ষিত গাইয়া ভূত একটা বউ জুটেছে। থাক, অমন করে কেন বলছো? হয়তো বাচ্চা কাচ্চা হয় না বলে। বাচ্চা কাচ্চা? তুমি বলো তো, যার বউ এরকম ঠেটা তার স্বামীর অবস্থাটা কি? থাক, তুমি সাবধানে গাড়ি চালাও, আস্তে চালাও। দেখো মা বাবা বারবার বারণ করে দিয়েছে, আমরা অন দ্য রোড দিয়ে যাচ্ছি, সাবধানে। বলতে বলতে গাড়িটা সজোরে ব্রেক কষে আদিত্য দাঁড়িয়ে পড়ে। হেলমেট খুলে বলে, আমি সত্যি বলছি গো, আমি কোনো দিন আর ওই বাড়ি যাব না। আচ্ছা, তোমরা ছাদে গিয়ে কি গল্প করছিলে? কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করে শর্মিষ্ঠা। আর কি বলবো,
সরাসরি গিয়ে বললাম, দেখ শঙ্কর, বৌদির মনে বড্ড হিংসা, তুই কিছু করতে পারিস না? কি করব বল, কি আর করার আছে আমার? গ্রামের বাড়ি ছেড়ে এখানে এসে ওকে নিয়ে উঠেছি, বুঝতেই তো পারছিস। আর আমি জানি না ও যে কেন এমন করে। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমার ভালোবাসার কমতি, হয়তো ব্যবসার কাজে ওকে সময় দিতে পারি না বলে ও এমন হয়েছে। কিন্তু কিন্তু কি আমার বল? পরে বলবো খন তোকে। গ্রামের বাড়িতেই তো থাকতাম ওকে নিয়ে, সেইখানেই তো যত গন্ডগোল, পাড়ার সবাই ওর ওপরে বেজায় খাপ্পা। আচ্ছা শোন, তুই নিচে যা, বউটাকে একা একা রেখে এসেছিস, তার উপরে আমার বউয়ের সাথে, বেচারি কান্নাকাটি না করে। শর্মিষ্ঠার চোখে যে জল আসেনি তা নয়, তবুও আদিত্যকে বলল, থাক, অমন করো না, বৌদির একটা বাচ্চা কাচ্চা হলি সব ঠিক হয়ে যাবে। আর বাচ্চা কাচ্চা, থামো। গাড়ি চালাতে শুরু করে আদিত্য। বাড়ি ফেরার পর শাশুড়ি মা মুখ দেখে বললেন, এ কি, তোদের মুখ চোখ এত শুকনো কেন রে বাবু? বৌমা, কি হয়েছে? কিছু না মা। এ কি, তুমি গলায় হার পরে গিয়েছিলে না, কানে দুলগুলো কি হয়েছে? হারিয়ে গেছে? না না মা, এই যে ব্যাগে। আসলে আমারই ভুল মা, আমি তো কোনো বিয়ে বাড়ি যাইনি বা অনুষ্ঠান বাড়িও না, আসলে শুধু শুধু পড়ে গিয়েছিলাম, তাই ওখানে গিয়ে কেমন যেন অসহ্য হচ্ছিল, সেই কারণে খুলে ফেলেছি। বুঝেছি। শঙ্করের বউটা কিছু বলেছে তো? বউটাকে নিয়ে যে শঙ্কর কি করে সংসার করে আমিও বুঝতে পারি না। জানো বৌমা, শঙ্কর বিয়ে করার পরে আমি নিজে ওদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছিলাম। বউটা তখন কিন্তু এমন ছিল না। তারপরে বউটাকে নিয়ে চলে গেল গ্রামের বাড়ি। হুট করে ফিরে এলো আবার, বলল এখানে বাসা ভাড়া করে থাকবে, তবু বউ নিয়ে গ্রামের বাড়ি যাবে না। ওর বউ নাকি গ্রামে গিয়ে বাচ্চা কাচ্চাকে মেরে ফেলে। কি? হ্যাঁ, এমনই শুনেছিলাম। শেষে লোকের মারের থেকে বাঁচানোর জন্য বউকে নিয়ে এখানে চলে এসেছে। ওর বউটা কারো সুখ দেখতে পারে না। স্বামী নিয়ে, সন্তান নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে ভরা সংসার ও কিছুতেই সহ্য করতে পারে না, তাই চুপ করে থাকে শর্মিষ্ঠা। আদিত্যর দিকে তাকাতেই সেও সাই মেলায়। রাত্রিবেলা যখন গোটা বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শর্মিষ্ঠা আদিত্যর বুকে চিমটি কেটে তাকে ডাকে, এই শোনো না। কি গো? কি, ঘুমাচ্ছে না? কি হয়েছে? আসলে একটা কথা জিজ্ঞাসা করার আছে। কি বলো? আহা তাকাও না। আহা, আমি তাকিয়েই আছি, ঘর তো অন্ধকার, কি করে বুঝবে? না, বলে শর্মিষ্ঠা আদিত্যর চোখের ওপরে হাত দেয়। এই যে চোখের পাতা বুঝে আছো? আরে দেখো পাগলি, তুমি আমার চোখে হাত দিলে আমি চোখের পাতা বুঝবো না, তাকিয়ে থাকবো? আমার চোখটা কানা হয়ে যাবে না? ও তাই তো, আমি আসলে ভাবছি ওই বৌদির কথা, ওই শালিনী বৌদির কথা। হঠাৎ করে রাত্রেবেলায় হিংসুটে মহিলার কথা কেন? আমার না একবার না ইচ্ছে করছে ওর বাড়ি যেতে। তুমি খেপেছো? মরি ওর বাড়ি গিয়ে? না মানে শোনো না, তোমার তো কদিন অফিস ছুটি আছে, একটু শঙ্করদাকে বলে কয়ে রাজি করাও না গো। আমারও না গ্রাম ঘোরার খুব শখ, যদি শঙ্করদার ওই পৈতৃক ভিটেতে কদিন থেকে আসতে পারতাম। তুমি খেপেছো? ওখানে কারেন্ট আছে কিনা সন্দেহ আছে, তারপরে টিউবওয়েলের জল চিপে কাজ করতে হবে। তুমি তো এসব পরিবেশের মধ্যে বড় হওনি শর্মিষ্ঠা, পারবে না, পরে নাকানি চোবানি হাল হবে। আর সে কি এইখানে? অনেক ভেতরে, সেই বাঁকুড়ায়। তাতে কি হয়েছে? কলকাতা থেকে আর কত দূর, একটু বলেই রাখো না প্লিজ। আমাদের তো হানিমুনটাও হয়নি, না হয় দেশেই হানিমুনটা হলো। বাবা বলতেন জানো, দেশের মাটিতে যা আছে তা বিদেশের মাটিতে নেই। বাবার কথা মনে পড়ে? তা পড়বে না? বাবাই তো আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা বাসে না তা নয়, তবে কি জানি, মেয়ে সন্তানরা সবসময় বাবা নেওয়াটাই হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলবো খন, এখন ঘুমাও, না হলে কিন্তু দেখো একদম কিন্তু বদমাইশি করবে না। আমি ভাবছি বৌদির কথা। একটা মেয়ে কখনো সংসার ভাঙতে আসে না, গড়তে আসে। আমার কেমন একটা মনে হচ্ছে বৌদির এই হিংসুটি হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তাই? তুমি দেখি গোয়েন্দা হয়ে গেলে। বাজে কথা রাখো, তুমি কথা বলবে কি না বলো।
স্ত্রীর চাপে পড়ে শেষ পর্যন্ত আদিত্য পরের দিনই শঙ্করকে ফোন করে। শঙ্কর রীতিমতো বিরাট আনন্দিত। শুনেই বলে, আমি জানতাম তোর বউটা অন্তত আমার বউয়ের মতে হারামি নয় যে হাড় জ্বালিয়ে মারবে। ঠিক আছে, আমিও ভাবছিলাম কদিন একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সম্পত্তি দেখাশোনারও একটা ব্যাপার আছে, তাছাড়া ওখানে তো আমার জ্ঞাতিগোষ্ঠী সব রয়েছেই। তা কবে যাবি বল? দিনক্ষণ ঠিক করে 2 দিন পরই ওরা যাবার প্ল্যান করে, কিন্তু বাড়িতে জানানোর পরই সেটা রামায়ণ আর মহাভারতের সংমিশ্রিত যুদ্ধের মতো হয়ে ওঠে। না 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 না, আমি এই অন্যায় আবদার কখনো মানতে পারবো না বাবু। তোরা অন্য কোথাও যা, দেশের বাইরে যা, তবুও আমি ওই মেয়ে ছেলের সঙ্গে আমার বৌমাকে ছাড়বো না। আবার কি থেকে কি হবে? মা, যাই না, কিচ্ছু করবে না। তাছাড়া উনি ওরকম নয়। আমার কেমন যেন মনে হয় কিছু একটা ঘটেছে ওনার সঙ্গে। সে যা ঘটেছে বাবু, তাহলে তোমার কি বলো তো? সুখে থাকতে তোমাকে ভূতে কিলাচ্ছে নাকি? প্রভা, যাচ্ছে যেতে দাও, ওদের মতো করে ওদের লাইফ এনজয় করতে দাও। তোমার এই ফালতু কুসংস্কার ওরা কেন শুনবে? ঠিক আছে বৌমা, যাও, কিন্তু হ্যাঁ, খুব সাবধানে কিন্তু থেকো, কেমন? শ্বশুর মশাই গ্রিন সিগন্যাল দিতে আর কারো বাধা আসতেই পারে না। সুতরাং ওরা তৈরি হয়ে পড়ে এবং দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ে। একই গাড়ি করে যাচ্ছে 4 জন। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে শঙ্কর বলে, ডাব খাবি? হ্যাঁ, খাবো। ডাবের টাকা মেটানোর সময় হয় আরেক ক্যাচাল। আদিত্য পকেট থেকে 500 টাকার নোট বার করে যেই ডাবওয়ালাকে দিল, অমনি, হ্যাঁ কি, তুমি ওর কাছ থেকে টাকা নিলে কেন? ডাব খাবে বলে তুমি সাত করে দাঁড়ালে, আর টাকা দিল ও? তোমার কি বুদ্ধি হবে না? এইসব দিক থেকে বিচার করলে বোঝা যায় ভদ্রমহিলা মস্তিষ্কের দিক থেকে খুব একটা খারাপ নন। ওই মাঝে মধ্যে অন্যের সুখ দেখে হিংসায় শরীরটা হয়তো জ্বলে ওঠে। থাক না বৌদি, ও দিয়েছে, অন্য জিনিস না হয় দাদা খাওয়াবে। দেখো, কথাটা মনে রেখো কিন্তু। এরপরে যদি আদিত্য পকেট থেকে টাকা বের করে দেয়, আমি কিন্তু যাব না। বাড়ি আসার পর আগেই শঙ্কর ফোন করে জানিয়ে দিয়েছিল বাড়ি দেখাশোনা করার জন্যে শঙ্করের বড়দা, মেজদা এবং সেজদা রয়েছে। তাদের 3 বউও রয়েছে। সবাই খুব ফ্র্যাঙ্কলি মেলামেশা করে। আর এখানে যে কাউকে ভালোবাসে না তা কিন্তু নয়। শালিনীকেও রীতিমতো আদর আপ্যায়ন করে ঘরে তুলল সকলে। আর আদিত্যর বউকে দেখে সে কি আহ্লাদ! ও মা, কি সুন্দর বউ গো তোমার! আমাদের গ্রামের সব থেকে সুন্দর বউ, বলো বড় বৌদি? হ্যাঁ, খুব সুন্দর। এ কি, সেজো বউটা কোথায়? আয় সেজো, এই তো। কোথায় গিয়েছিলি? ওদের জন্য শরবত নিয়ে এলাম। ও মা, আদিত্য, তোমার বউটা কি সুন্দর! আদিত্য এর আগেও শঙ্করের সঙ্গে ওর গ্রামের বাড়িতে এসেছে বহুবার, আতিথেয়তাও গ্রহণ করেছে। শঙ্করের বিয়ের সময়ও গিয়েছিল তারা গ্রাম থেকে। আবার আদিত্যর বউ ভাতে নিমন্ত্রণ ছিল সকলের, কিন্তু অ্যাক্সিডেন্টলি বউ ভাত না হওয়ার দরুন ওনাদের কারোর সঙ্গেই শর্মিষ্ঠার আলাপ হয়নি। এখন আলাপ হতেই কেমন যেন আপন হয়ে গেল সকলে। রাত্রে খেতে বসেছে প্রত্যেকে। ধোয়া ওঠা গরম গরম ভাত, মুগের ডাল, বেগুন ভাজা আর কাতলা কালিয়া, আর আছে দেশি মুরগির মাংসের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। স্বাদ তার অনবদ্য। বৌদির হাতে টমেটো চাটনি আর রাজভোগে মুখটা পড়তেই তৃপ্তির ঢেকুর তুলে আদিত্য বলল, কতদিন পর খাঁটি সর্ষের তেলে রান্না খেলাম। বৌদি, রান্নাগুলো কিন্তু অনবদ্য হয়েছিল। থাক ভাই, তোমাকে আর অত প্রশংসা করতে হবে না। নাও দেখি, উঠে পড়ো। উঠবে মানে? বড় বৌদি, এগুলো কি বলছো? উঠবে মানে কি? এই একটা বাসন কোসন সব একসঙ্গে মাজবো, চলো। অবাক হয়ে শর্মিষ্ঠা দেখে, কই, এখানে তো মানুষটার কোনো হিংসা সে দেখতে পায় না। বৌদি, তোমরা কোথায় যাচ্ছ বাসন মাজতে? পুকুর ঘাটে যাবে তুমি? কথাটা বলে মেজ বউ। না না না, ও যেতে হবে না, নতুন বউ, মাথা খারাপ হয়েছে তোমাদের? চিৎকার করে বলে ওঠে শালিনী। না বাপু, তুমি বরং আদিত্যর সঙ্গে ঘরে থাকো। একই পদ্ম, বৌদি, পদ্ম কাজ করে না? হ্যাঁ করে তো,
তোমরা আসার পর থেকে দেখছি মেয়ে মানুষটা কোথায় যে গেল। এই মুখপুরি, কোথায় মরলি? সেজ বউ চিৎকার করে ডাক দিতেই রান্নাঘরের কোণা দিয়ে একটা মেয়ে বেরিয়ে আসে। বছর 21-22 মেয়ে, পরনে তার লাল রঙের শাড়ি, হাতে লাল কাঁচের চুড়ি, বেড়া বেনুনি করা রয়েছে লাল ফিতে দিয়ে। গায়ের রং বেশ ময়লা, নাকের মাঝখানে নোলক পরা। এটা কে বৌদি? উৎসাহের সহিত জিজ্ঞেস করে শর্মিষ্ঠা। এ আমাদের বাড়ির পার্মানেন্ট কাজের লোক, বুঝলে? এর মাও কাজ করতো, এর দিদাও কাজ করতো, সেই থেকে এখানে। আমি অবশ্য তোমাদের দাদার মুখে শুনেছি কথাটা, বলল শালিনী। ওই 5 মাস খাটে, রান্না বান্না করে, এই বাসন কোসনও মাঝে, কিন্তু আজকে এত বাসন কোসন তো কচি মেয়ে, আমরা কোনো বউই দেব না ওকে মাজতে। কই রে মুখপুরি, লণ্ঠনটা নিয়ে আয়, বললেন তিনি। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি একটু ভয় পায় শালিনীকে, তবে বড় বৌদি, মেজে বৌদি, সেজ বৌদিকে অতটা সে ভয় পায় না। কথা বলছে না, বোবার মতো পুকুর ঘাটে দাঁড়িয়ে রয়েছে। বাদবাকি সমস্ত বউরা একটু বাসন মাজতে মাজতে নিজেদের মধ্যে গল্প করছে। অনেক জোরাজুরি করে সেখানে শর্মিষ্ঠা গিয়ে উপস্থিত হয়েছিল। এই মেয়েটি শর্মিষ্ঠাকে আপাতমস্তক নিরীক্ষণ করছে বারবার। ওর চোখের দিকে তাকালেই শরীরটা কেমন যেন করে ওঠে, গায়ে কাঁটা দিয়ে ওঠে একটা অজানা ভয়। কিছু বলবে ভাই? মেয়েটা বোবার মতো ঘাড় নাড়ায়। কি বলবে মানে? এই কি বলছিস তুই ওকে? ঘাড় ঘুরিয়ে বেশ রাগান্বিত দৃষ্টিতে শালিনী কথাটা বলে। ও কিছু বলেনি বৌদি, তাকিয়েছিল আমার দিকে তাই। এই তোর চোখ কিন্তু গেলে দেব, কেমন যেন করে বলে ওঠে শালিনী। ও কি করছিস ছোট? ওসব বলছিস কেন? বড় বৌদি, যেই কারণে আমি এই গ্রাম ছেড়ে শহরে গিয়েছি, সেই কারণ আমি আর কারোর সঙ্গে হতে দিতে পারি নে। মানে কি হয়েছে আমায় বলো, উৎসাহের সহিত জানতে চায় কথাটা শর্মিষ্ঠা। শালিনীকে চেপে রেখে বড় বৌদি বলে, কিছু না ভাই, তুমি ঘরে যাও। এই সেজো, তুই ওকে নিয়ে ঘরে যা তো। বাড়িটাকে পুকুর পাড় থেকে দেখা যায়। দোতলা বিরাট বাড়ি, গোয়াল ভর্তি গরু মোষ আছে, উঠোনটা বাঁধানো, তবে বাড়ির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা নেই, বরং আম জাম কাঁঠালের বন। বাড়িটা হলুদ রং করা, দেখে মনেই হচ্ছে বছর 5-6 আগে রং করা হয়েছিল, ওই ছোটদা অর্থাৎ শঙ্করদার বিয়েতে। তবে একটা জিনিস এখানে এসে লক্ষ্য করে শর্মিষ্ঠা, কোনো বউয়ের সন্তানাদি নেই। এরা প্রত্যেকে নিজেদের ঘরে নিজেদের মতো রয়েছে। গেরস্থ বাড়ি বলতে স্বামী স্ত্রী আর সন্তানের সুখটাই বেশি বোঝা যায়। এদের শ্বশুর শাশুড়ি যে নেই সেটা আগেই জানে শর্মিষ্ঠা, কিন্তু তাই বলে সন্তানও নেই, বিষয়টা একটু কেমন না? রাত গভীর হতেই প্রত্যেকেই প্রত্যেকের ঘরে গিয়ে শুয়ে পড়ে। গ্রামে যেহেতু বাড়ি, তাই লণ্ঠন জ্বলছে প্রত্যেকের ঘরে ঘরে। কারেন্ট অফ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। শিয়ালের ডাক, কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মধ্যে বেড়ালগুলো ম্যাও ম্যাও করে ডেকে উঠছে। ছাদে দাঁড়িয়েছিল আদিত্য আর শর্মিষ্ঠা। আদিত্য পকেট থেকে সিগারেট বার করতেই শর্মিষ্ঠা সেই সিগারেটটা ফেলে দেয়। বলেছি না আমরা মধুচন্দ্রিমা করতে এসেছি, তুমি সিগারেট কেন খাচ্ছ? তাই? সত্যি? এক ঝটকায় শর্মিষ্ঠাকে নিজের বুকের কাছে টেনে নেয় আদিত্য। ওর কপালের এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিতে দিতে বলে, আজ কিন্তু তোমাকে সুন্দর লাগছে। কেন, অন্য সময় বুঝি বান্দর লাগে? হাসে দুইজন। আদিত্য শর্মিষ্ঠার গাল দুটো ধরে ওকে একটা চুমু খেতে যাবে এমন সময় শর্মিষ্ঠা আদিত্যকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয়। কি হলো? ওটা কি? ছাদের সিঁড়ির কাছে একটা দরজা আছে যেখান দিয়ে ছাদে উঠতে হয়। ছায়ামূর্তি মতো কে যেন তখন ওখানে দাঁড়িয়ে রয়েছে। কে কে ওখানে? আদিত্য রীতিমতো চিৎকার করে ওঠে। কে? শর্মিষ্ঠা আদিত্য দুইজনে মিলে এগোতে থাকে, দেখতে থাকে ছায়ামূর্তিটা, কিন্তু কিছুক্ষণ যাবার পর বুঝতে পারে না, কেউ নয়। অন্ধকারে থামগুলোকে দেখে এক একটা মানুষের মতোই মনে হচ্ছে, কিন্তু শর্মিষ্ঠা স্পষ্ট দেখতে পেয়েছে
ওই বেড়া বেনুনির ফিতেটাকে। লাল ফিতেটা জ্যোৎস্নার আলোয় কেমন যেন কালো কালো লাগছিল। ঘরে চলে আসে সকলে। কারেন্টটাও দুপ করে চলে এসেছে। এখন হালকা গরম, হালকা ঠান্ডা, আর গ্রামের স্নিগ্ধ বাতাসে ফ্যান খুব একটা চালাতে হচ্ছে না। আদিত্য আর শর্মিষ্ঠা মেতে উঠেছে তাদের মধুচন্দ্রিমার আনন্দে। দুটো মানুষ যখন একে অপরের সাথে নিবিড় ভালোবাসায় মগ্ন, ঠিক তখন আবার এক ঝটকায় আদিত্যকে সরিয়ে দেয় শর্মিষ্ঠা। আবার কি হলো? জানলাটা দেখো। এইবার স্পষ্ট দেখা যাচ্ছে জানালার কাছে একটা ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে। কে? আদিত্য চিৎকার করে ওঠে। আর এবার আদিত্যর চিৎকারে আশেপাশের ঘরগুলোতেও লাইট জ্বলে ওঠে। দরজা খুলে একে একে সকলে বেরিয়ে আসে। সবার আগে যিনি বেরিয়ে এলেন তিনি হলেন শালিনী। মুখপুরি, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস? হ্যাঁ, বলে মেয়েটির চুলের মুঠি ধরে তার পিঠে গুবাগুব কিলাতে শুরু করলেন। আহা, বৌদি ছেড়ে দাও, ওর লাগবে। ছুটতে আসে শর্মিষ্ঠা, শালিনীকে আটকায়। শর্মিষ্ঠা শালিনীকে আটকাতেই অন্য বউরাও এগিয়ে আসে। হে কি, ছাড় ছোট, ছেড়ে দে, ছেড়ে দাও, ছেড়ে দাও, সকলে মিলে বলে। পুরুষগুলোও বলে, আহা, বোঝেনি, ছেড়ে দাও। বোঝেনি, বোঝেনি, মুখপুরি হাড় জ্বালিয়ে খেলো, হ্যাঁ, বলে মারতেই থাকে। মারছো কেন ওকে এত? ও কি করেছে? ও কি করেনি? ও একটা সর্বনাশী রাক্ষসী। ওর মাও তাই ছিল, ও তাই হয়েছে। সবাই শালিনীকে চুপ করাতে চায়, কিন্তু শালিনী বলে, না, আমি এবার বলবো, আমি বলবো, আমায় বলতে দাও। আগের বারও আমাকে কলঙ্কিনী করে এই গ্রাম থেকে তোমরা তাড়িয়েছিলে, এবার আমি বলেই ছাড়বো। সবাই ইতস্তত ওকে চুপ করাতে চায়। যেই মেয়েটিকে ধরে মারছে সেই মেয়েটি ধীরে ধীরে কেমন যেন ফোঁস করছে রাগে। ওর চুলের ফিতে খুলে গেছে, লম্বা চুলগুলো মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে। তবুও মুখ থেকে একটাও শব্দ বার করেনি, কথাও বলেনি। শালিনী বলে, দাঁড়াও, দাঁড়াও। শালিনী ছুটতে যায় নিচের ঘরে, তার সঙ্গে সঙ্গে বড় বউ এবং বরদা। শালিনী কিছুক্ষণ পর ফিরে আসে, হাতে নিয়ে আসে একটা কৌটো, একটা তামার কৌটো, তাতে লাল কাপড় দিয়ে জড়ানো। এই দেখো, এই দেখো সেই বস্তু। তোমরা কেউ আমায় সেদিন ভরসা করনি না? আজ আমি যদি এই বস্তুটা খুলি তাহলে সবার সামনে সত্যটা প্রকাশ পাবে। দেখবে, দেখবে কি জিনিস। এই এখনো কিলবিল করছে, নড়ছে, আর এই জিনিসই আমাদের প্রত্যেকের সন্তানকে গ্রাস করেছে। শুধু সন্তান না, আমাদের গর্বটাকে খেয়েছে এই মেয়েটা। বিভৎস রূপ হয়ে গিয়েছে শালিনীর। সে ভয়ে যেমন কাঁপছে তেমন কথা বলতে বলতে মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে। কি হয়েছে বৌদি, তুমি শান্ত হও, শর্মিষ্ঠা বলে। মুখপুরি, তুই জানিস না তোর পেটে বাচ্চা এসেছে, তোর বাবা তোর পেটে এসেছে, তোকে গ্রাস করতে চায় এই মেয়েটা। বৌদি, আমি সেই দিনই বুঝেছিলাম, যেদিন আমার বাড়ি খেতে গিয়ে তুই প্রথম বমি করেছিলি আমার বেসিনে। মা না হতে পারি, কিন্তু মা হওয়ার উপশম তো আমারও ছিল। এইবার একে একে বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদিও চুপ মেরে দাঁড়িয়ে যায়। বড় বৌদি রীতিমতো রক্তবর্ণ চক্ষু করে আদিত্যকে বলে, ভাই, তোমার তো এ গ্রামে পা দেওয়া উচিত হয়নি, বিশেষ করে আমার বাড়ি। বৌদি, এমন কেন বলছো? শঙ্কর বলে, হ্যাঁ বৌদি, এগুলো তুমি কি বলছো? তোমরা হয়তো বিশ্বাস করো না ভাই, কিন্তু আমি মানি। আর আমি মানি বলেই সেই দিন এমার্জেন্সি তোমাকে ফোন করে তোমার বউকে নিয়ে যেতে বলেছিলাম। বহু বছর আগের কথা, আমার শ্বশুর মশাইয়ের বাবার আমলের কথা। উনি যাত্রা থিয়েটার করতে খুব পছন্দ করতেন। সেইখানেই ওনার সঙ্গে পরিচয় হয়েছিল কালী বলে এক নারীর। মহিলাটি কালো, কিন্তু অসম্ভব সুন্দরী দেখতে। তার মাথার বড় বড় চুল, তার শরীরের জৌলুস। যাত্রা করতে করতেই আমার শ্বশুর মশাইয়ের বাবার সাথে তার রীতিমতো একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, এবং সেই সম্পর্কের জেরেই ওনার ঔরসে জন্ম নেয়
আমার শ্বশুর মশাইয়ের আর এক ভাই, জারদ সন্তান। সে চরিত্রের দিক থেকে একেবারেই ভালো ছিল না। ধীরে ধীরে সে নিজের সৎ মায়ের শরীরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বিষয়টা বুঝতে পেরে আমার শ্বশুর মশাইয়ের বাবা তাকে নির্বাসনে পাঠান। সে ফিরে আসে তখন সে বিবাহিত। তার বউও ঠিক তার মায়ের মতো দেখতে, অর্থাৎ ওই কালীর মতো দেখতে। ততদিনে ছেলেকে হারিয়ে কালী পাগলের মতো এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। আমার শাশুড়ি মা তখন এই ভিটে আলো করে রয়েছেন। একে একে আমার স্বামী, আমার দেওরেরা জন্মগ্রহণ করে। আর ঠিক তেমনি ওই কালনাগিনীর পেটে এই মেয়েটা জন্মায়। কি বলছো? তাহলে ওর বয়স এত কম কেন? হ্যাঁ, সেই কথাটাই বলবো তোমায় ভাই, এবার সেই কথাটাই বলবো। এরপরে গ্রামে একে একে নবজাত শিশুকে মৃত্যু শুরু হয়। আমরা বুঝতে পারিনি কেন। আমি বিয়ে হয়ে এ বাড়িতে আসি। আমার বিয়ের পরপরই মেজো আর সেজোর বিয়ে হয়ে যায়। আমরা একই সঙ্গে পোয়াতি হয়ে পড়ি। সেই দিন ভরা অমাবস্যা ছিল। শাশুড়ি মা আমায় বললেন কলসি করে জল নিয়ে আসতে। আমি তখনও বুঝতে পারিনি যে আমার গর্ভে সন্তান এসেছে। পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে যাই এই 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 মেয়েটাকে দেখে। ওই পুকুরের জলের মধ্যে বসে কি সব যেন আঁকিবুকি কাটছে। আর জানো, ও কথা বলে না, কিন্তু সেই দিন পেছন থেকে কে যেন আমায় ডাকে। নিশির ডাকে একবারে সাড়া দিতে নেই। আমার কি মনে হয়েছিল, কৌতূহলে হ্যাঁ বলে পেছন ফিরতেই আমি বুঝতে পারি আমার জিভের সঙ্গে কেউ একটা শক্ত কিছু আটকে দিয়েছে। আর আমার জিভ ভেদ করে আমার গলার ভেতর ঢুকে, আমার পেটের ভেতর ঢুকে সমস্ত নাড়িগুলোকে পাকিয়ে পাকিয়ে কিছু একটা জড়ো করে আমার মুখ থেকে টেনে খেয়ে নিচ্ছে। আমার যখন জ্ঞান ফেরে তখন আমার সমস্ত শরীর রক্তে ভেসে যাচ্ছে। গ্রামের বৈদ্য এসে বলে আমার পেটে সন্তান ছিল, সে আর বেঁচে নেই। এরপরে কত ডাক্তার দেখিয়েছি, কত পরীক্ষা করিয়েছি, সবার এক কথা, আমার নাকি গর্ভাশয়টাই নেই। আমি মা হব কি করে? এবার তুমিই বলো ভাই, আমার না হয় রোগ আছে, তাই বলে মেজো সেজো এমনকি ছোটরও এই বাড়িতে যে বউ আসবে সবারই কি গর্ভাশয় থাকবে না? এদিকে আমাদের যে রক্ত বেরোয় প্রতি মাসে, সেটা কি করে সম্ভব? অবাক হয়ে তাকিয়ে থাকে আদিত্য এবং শঙ্কর। বাড়ির অন্য পুরুষ একেবারেই চুপ করে রয়েছে। তবে এবার বরদা বললেন, হ্যাঁ রে শঙ্কর, তোকে বাঁচানোর জন্যই সেই দিন আমরা ফোন করে তোকে বলেছিলাম তোর বউ পাগল হয়ে গেছে, তোর বউ সবাইকে হিংসা করে, তোর বউকে নিয়ে যায় এখান থেকে। তোর বউ সেই দিন দেখতে পেয়েছিল এই কালনাগিনী জীব দিয়ে একের জীবের মধ্যে অন্যের জীব প্রবেশ করিয়ে তার শরীর থেকে সব খুবলে খেয়ে নেয়। আর এটা হয় মাসের একটা দিন, অমাবস্যার দিন। ভরা পূর্ণিমায় ওকে খুঁজে পাবি না, কোথাও খুঁজে পাবি না। দিনের বেলায় ও বাড়ির সব কাজকর্ম করে, সন্ধে হলেই ও আর এইখানে থাকতে চায় না। ওকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা কম চেষ্টা করিনি রে, কিন্তু কিভাবে যেন উধাও হয়ে যায় ও। তাহলে তো ওকে বেঁধে রাখলেই পারেন বরদা। কথাটা বলে ওঠে শর্মিষ্ঠা। যখন ওকে দেখেছেন অমন বিভৎস রূপে, যখন আপনারা জানেন ও অন্যের ক্ষতি করে, তখন কেন? পারিনি বোন, পারিনি, কারণ আমাদেরই তো রক্ত। আচ্ছা তুমিই বলো, যদি সবাই জানতে পারে গ্রামের যে ও আমার বাবার জারদ সন্তানের অংশ, তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে? এই সারা গ্রামে আমার বাবার একটা সম্মান আছে, আমার ঠাকুরদার সম্মান আছে, তার দিকে তাকিয়েই ওকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি, তবুও। এইবার কাপড়ের পোটলাটা খুলে বার করে দেখায় শালিনী। তামার কৌটোর ভেতরে একটা গোলাপি রঙের বস্তু। তখনও
নড়েই যাচ্ছে ভেতরে অনবরত। সেটা থেকে টপ টপ করে লালা রস গড়িয়ে পড়ছে। ওইটা দেখে ওই মেয়েটির মুখের ভেতরটা কেমন যেন হাঁ হয়ে যায়। সকলকে অবাক করে দিয়ে শর্মিষ্ঠা, শালিনী এবং অন্যান্য সকলেই দেখতে পায় ওই জিভটা বারবার দপদপ করে লাফাচ্ছে আর চাইছে কৌটো থেকে বাইরে বেরিয়ে এসে ওই হাঁ করে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখের ভেতরে প্রবেশ করতে। খপ করে শালিনী কৌটোটা আটকে দেয়, বলে, হার না, অনেক খেয়েছিস, অনেক খেয়েছিস। আমার গায়ে মাদুলি পড়া ছিল বলে তুই তুই আমার জিভটাকে ভেতর দিয়ে খেয়ে আমার শরীরটাকে নষ্ট করতে পারিসনি বলে এখন এসেছিস এই কচি মেয়েটার জীবন নষ্ট করতে। সঙ্গে সঙ্গে মেয়েটির চোখে জল চলে আসে এবং সে হাত জোর করে কান্না করতে শুরু করে। সকলেই লক্ষ্য করেছিল মেয়েটার জিভটা বড্ড ছোট আর জিভের সামনেটা কেমন যেন কাটা। বল 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 কালনাগিনী বলে তাকে আবার প্রহার করতে শুরু করে। ছোটবেলায় যখন জন্মায় তখন থেকেই ও কথা বলে না, আর সব থেকে বড় কথা, রক্ত ক্ষয় হয়নি বলে ওর বয়সটাও বাড়ে না। আমরা ওকে বিয়ে দেবারও চেষ্টা করেছি, কিন্তু ও বোবা বলে কেউ বিয়েও করতে চায় না। পরিবেশ ঠান্ডা হতেই সকলেই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। শাস্তি দেওয়া হয়েছে পদ্মকে, তাকে সারা রাত ঘরে বন্দি করে রাখা হবে। এমন করেই নাকি রাখা হয় যখন সে বড্ড বেশি বাড়াবাড়ি করে। শর্মিষ্ঠা আদিত্যর বুকে মাথা রেখে শুয়েছে ঠিকই, কিন্তু অনেকগুলো প্রশ্ন তার মাথায় বিড়বিড় করছে। একটা মানুষ কি করে আরেকটা মানুষের জীবের ভেতর প্রবেশ করে তার শরীরকে গ্রাস করতে পারে? যদিও সে এমন অনেক গল্প শুনেছে, আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা নাকি পুকুরের জলে দাঁড়িয়ে গলার ভেতরে হাত ঢুকিয়ে তাদের পাকস্থলী থেকে সমস্ত অন্ত্র বার করে পুকুরের জলে পরিষ্কার করে আবার সেগুলোকে যথাস্থানে ফিরিয়ে দিতেন। এমনই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নাকি সে? নাকি ওই ঠাকুরদার যে জারজ পুত্র ছিল, যে সংসার ত্যাগ করেছিল, সে কি তন্ত্রমন্ত্র বিদ্যায় সিদ্ধি লাভ করে এমন এক সন্তানকে জন্ম দিয়েছে? সে ঐশ্বরিক ক্ষমতার অধিকারিণী। আচ্ছা, বাড়ির অন্যান্য বউগুলো দেখতে পেল না, কিন্তু শালিনী বৌদি টের পেয়ে গেল যে ওই মেয়েটি জিহ্বা দিয়ে সবকিছু খেয়ে নেয় আর গর্ভাশয়কে নষ্ট করে। পরের দিনই আদিত্য আর শর্মিষ্ঠার ফিরে আসার পালা। যখনই আদিত্যকে তার শাশুড়ি মা ফোন করেছিল, তখনই বলেছিল, বাবু, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, তুই বৌমাকে নিয়ে আজই ফিরে আয়, তোরা হানিমুন করতে অন্য কোথাও যাস। মায়ের আজ্ঞা রাখতেই হবে, তাছাড়া আদিত্য খুব একটা এখানে থাকতে চাইছে না। যখন বেরোবে তখন শালিনী বৌদি এলো ঘরে। শর্মিষ্ঠা কাপড় পরছিল। শালিনী বৌদি বললেন, তোমার চুলটা বেঁধে দি ভাই। একটু অবাক চোখে শর্মিষ্ঠা ভ্রুকুটি করে তাকায়। না না বৌদি, আমি পারবো। ও মা, দেরি হয়ে যাবে তো, এসো তোমার চুলটা বেঁধে দি বলে এ কথাটা। শর্মিষ্ঠার একটু ভয় ভয় লাগছিল। ভয় পেও না, আমি হিংসুটে নই গো। আমি কেন তোমায় খামোকা হিংসু করতে যাব? তোমার গলার হার সেদিন খুব ভালো লেগেছিল, তাই কথাটা বলেছিলাম। তোমার দাদা আমাকে কম বকাবকি করেনি কিন্তু। আর দেখো, গর্ভে সন্তান নেই, আসেও না, কি করব বলো? কম চেষ্টা চরিত্র তো করি না। আর এই বাড়ি তো পুরো কঙ্কাল, দেখতেই তো পাচ্ছ। মেজে বউটা বাচ্চা বিয়ে হয়নি তাই নয়, বিয়ে ছিল ওর বাপের বাড়ি, কিন্তু সদ্য বাচ্চাটাকে আনার পরই বাচ্চাটা পুকুরের জলে ডুবে মরল। আমাদের চোখের সামনে হামাগুড়ি দিয়ে খেলা করছিল জানো, হঠাৎ করে চলে গেল জলে। সে মেজে বউয়ের তো কি দাপাদাপি। বাচ্চা বিয়োনোর সময় সিজার হয়েছিল ওর, ডাক্তার আগেই বলে দিয়েছিল ছেলেপুলে আর হবে না। তারপরে আমার এই সেজো, তার তো আসে আর নষ্ট হয়, আসে আর নষ্ট হয়। আমাকে তো তা আমার দাদা নিয়ে চলেই গেল। কম চেষ্টা চরিত্র করি না, এক ওই কালনাগিনীর দুশ্চরিত্রের কথাগুলো সকলকে যাতে না বলে দিই, তাই আমায় নিয়ে সরে গিয়েছিল। এসো ভাই, তোমার চুলটা আঁচড়ে দিই। শর্মিষ্ঠা আয়নার সামনে বসে শর্মিষ্ঠার বড় বড় চুলগুলোকে বেনুনি করে দিচ্ছিল শালিনী। এতক্ষণ আয়নার দিকে শর্মিষ্ঠা তাকায়নি, সে নিচু হয়েছিল। হঠাৎ করে আয়নায় চোখ পড়তেই শালিনীর যে প্রতিবিম্ব সে দেখল
তাতে তার চক্ষু চড়ক গাছ। পেছনে বিভৎস এক নারী দাঁড়িয়ে রয়েছে, যার এক হাত জিহ্বা বেরিয়ে রয়েছে এবং সেই জিহ্বা দিয়ে শর্মিষ্ঠার চুলগুলোকে লেহন করছে সে। কপালে বিরাট বড় সিঁদুরের টিপ, মাথা ভর্তি সিঁদুর, বড় বড় হাত, বড় বড় তার চুল। তার চুল যেন শর্মিষ্ঠা চুলের সাথে গিট পাকাচ্ছে একটা একটা করে। তার শরীরটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আকারে শালিনীর থেকে অনেকটা লম্বা। এদিকে আদপে তখনও সে চুলে বেনুনি করছে। নিজে ঠিক দেখছে না ভুল দেখছে ভয়ে চোখ দুটো বন্ধ করে নেয় শর্মিষ্ঠা। তারপর যখন চোখ খোলে তখন শালিনী বলে, নাও, হয়ে গিয়েছে, তুমি ভয় পেও না, তোমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হবে না, হতে তো আর আমার জ্ঞাতি গোষ্ঠীর কোনো অংশ নেই, তাই না? শর্মিষ্ঠা উঠে দাঁড়ায়, বড় বৌদি থেকে শুরু করে সকলকে একে একে প্রণাম করে, বলে, ওই মেয়েটি কোথায়? তোমার এখনো ইচ্ছে করছে ভাই ওর সঙ্গে দেখা করতে? ও যে একটা কালনাগিনী, ও যে একটা ডাকিনী, ও যে একটা পিশাচিনী। এরপরেও আমরা দেখি ওঝাকে ডাকবো, তারপরে ওকে বন্দি করে রাখবো আজীবন। সচরাচর ওকে খুলে রাখি না আমরা, এইভাবেই বন্দিভাবেই রাখা হয় ওকে বরাবর। বিয়ে থাওয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোবা বলে বিয়ে দিতে পারিনি। আচ্ছা, তোমার কাছে কোনো পাত্র থাকলে আমায় দিও তো। ওকে পার করতে পারলেই। পার করবে মানে কি বলছো বড় বৌদি? ওকে পার করে রক্ষে আছে? সবাইকে বলে বেড়াবে না? হ্যাঁ, তা ঠিক, কিন্তু বৌদি ও তো বোবা, ও কথা বলবে কি করে? প্রশ্নটা পাল্টা করে শর্মিষ্ঠা। শালিনী কিছুটা থতমত খেয়ে যায়। শর্মিষ্ঠা বলে, আসলে ওই মেয়েটির কোনো দোষ নেই, তোমাদের অ্যাক্সিডেন্টলি সন্তান নষ্ট হয়ে গিয়েছে। আর এমনও হতে পারে এই বাড়িতে এমন কেউ আছে যে চায় না তোমরা কেউ স্বামী আর সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করো। সে নিজে যেহেতু সন্তান জন্ম দেবার উপযুক্ত নয়, অথবা অন্যের সুখ দেখলে তার গা পিত্তি জ্বলে ওঠে, আবার এমনও হতে পারে নিজে জন্ম জন্মান্তরেও সুখ ভোগ করতে পারেনি বলে এই জন্মে এসেও সে কাউকে সুখী দেখতে পারবে না। এগুলো কি বলছো? কথাটা বলে আদিত্য। শর্মিষ্ঠা বলে, আমার ব্যাগপত্র কোথায় গো? সব ব্যাগে তুলে দিয়েছি। আচ্ছা, তাহলে এবার বলি যেটা আমার মনে হয়েছে। আচ্ছা বড় বৌদি, মেজে বৌদির নাকি সন্তান হয়েছিল? হ্যাঁ হয়েছিল, একটা মেয়ে হয়েছিল, এখানেই খেলছিল, আমাদের চোখের সামনেই জলে ছুটে গিয়ে না, তাকে জলের কাছে ডেকে নিয়ে গিয়েছিল শালিনী বৌদি। ছোট্ট মেয়েটা তখন হামাগুড়ি দিতে শিখেছে, সকল বউয়ের কোলে কোলে সে বড় হচ্ছে। শালিনীকে সে চিনত, কিন্তু পুকুর পাড়ে গিয়ে তাকে জলের মধ্যে ফেলে শালিনী বৌদি তোমাদের সঙ্গে কাজ করতে বসে পড়ে। একটু মনে করে দেখো তো বৌদি। বড় বৌদি চুপ করে থাকে, মেজে বৌদি হাউ হাউ করে কেঁদে ওঠে। সেজ বৌদি বলল, আমারটা আমি যে বারবার পোয়াতি হই, আর এই কালনাগিনী আমার সামনে এলেই যে আমার। না বৌদি, তোমার বাচ্চা নষ্ট করে শালিনী বৌদি। আচ্ছা, বৌদি চলে যাওয়ার পরে তোমার আর সন্তানাদি গর্ভে এসেছে? চেষ্টা করেছ? আসলে কোনোদিন আসে নষ্ট হয়, তাই চেষ্টা চরিত্র করা হয়নি। যদিও গত পুজোতে ওরা যখন সবাই এসেছিল আমার মনে হচ্ছিল আমি আবার গর্ভলাভ করেছি, কিন্তু আবার নষ্ট হলো তো। তোমার চারিদিকে যখন শালিনী বৌদি থাকে তখনই এটা হয় নিশ্চয়ই। আর তোমরা বাড়ির বউরা তো একসঙ্গেই থাকবে, এটাই কমন ব্যাপার। শঙ্করদা বৌদিকে নিয়ে চলে যাবার পরে তোমাদের বাড়িতে আর কোনো খারাপ কিছু কি ঘটেছে যেটা বৌদি থাকতে ঘটে? সকলে চুপ করে এবার তাকিয়ে থাকে শালিনীর দিকে। শালিনী বলে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? তুমিই করেছো বৌদি। তুমি এমন ওষুধ খাইয়েছো প্রত্যেকটা বউকে যাতে কারোর আর সন্তান লাভ না হয়। পদ্ম তো বেচারি ছোটবেলা থেকেই বোবা, ওর ওটা কাটা জীব নয়, ওটা তোমার জীবের অংশ। হ্যাঁ হ্যাঁ, তুমি এই বাড়িতে পিশাচ নিয়ে এসেছো, ওটা তার জীবের অংশ, যে বাড়ির প্রত্যেকটি বউকে ভয় দেখিয়েছে এবং ভয় দেখিয়ে প্রত্যেকের সন্তানকে গ্রাস করেছে। তুমি ছোট্টবেলা থেকেই
অসুখী একজন মানুষ। তুমি গরিব ঘরের মেয়ে বৌদি, কোনোদিন টাকা পয়সা চোখে দেখোনি। তোমার কাছের বান্ধবীদের যখন ভালো ঘরে বিয়ে হতো, সবাই যখন সুখে থাকতো, তখন তুমি থাকতে অসুখে। কারণ তুমি মানুষটাই এমন, অন্যের সুখ তুমি সহ্য করতে পারো না। তাই তুমি এমন একটা পন্থা করলে যাতে তোমার মতোই সকলে অসুখী থাকে। কিন্তু তুই এগুলো কি করে জানলি? কথাটা বড় বৌদি বলে। এইবার শঙ্কর বাবু বলে ওঠেন, আমি বলেছি ওদেরকে। কি? হ্যাঁ, কেউ না চিনুক, আমি আমার স্ত্রীকে চিনি, তার স্বভাব চরিত্র সম্পর্কে আমি অবগত। ওকে প্রথম দেখাশোনা করে বিয়ে করার সময় ওর সম্পর্কে আমি জানতে পেরেছিলাম, কিন্তু ভাবতে পারিনি হিংসা যে কারো এতটা মারাত্মক হতে পারে। গতকালকের ওই জীব আমি কখন পুড়িয়ে দিয়েছি আগুনে। কি? ঘুরে তাকায় শালিনী তখন। এইবার শর্মিষ্ঠারও একটু ভয় হয়। দাদা, ওটা পুড়িয়ে দিয়েছ? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি, যাতে 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 এই শয়তানি। অঙ্গুলে নির্দেশ করে শঙ্কর যখন শালিনীর দিকে তাকিয়েছে, শালিনী তখন তার রূপ বদলাচ্ছে। শর্মিষ্ঠা বলে, খুব ভুল করেছো দাদা, খুব ভুল করেছো। এইবার শালিনী বৌদিকে বাঁচাবে কি করে? শালিনীর রূপ তখন বদলাতে শুরু করে। কি? আমাকে পুড়িয়ে মেরেছিস? আমাকে পুড়িয়ে মেরেছিস? হা! একটা চিৎকার হয়, এত জোর চিৎকার যেন সাত সকালেও গোটা গ্রামটাকে বিভৎসতায় ভরিয়ে দেবে। কিছুক্ষণ পর বাড়ির আঙিনায় লোকজনের জমায়েত শুরু হয়। দেহটা ছটফট করছে তখন মাটির মধ্যে। একটা কালো বিভৎস ছায়া ওই তেঁতুল গাছের মাথাটা ভেঙে দিয়ে ফোঁস করে উড়ে গেছে। শঙ্কর কান্নায় ভেঙে পড়ে। শর্মিষ্ঠা বলে, এ তুমি কি করলে দাদা, এ তুমি কি করলে? ঠিক করেছি, এমন হিংসুটে বদমাস কালনাগিনী বউ পোষার থেকে আজীবন বিয়ে না করে থাকা অনেক ভালো। অপকর্মগুলো করতে আমি ওকে দেখেছিলাম। সেবার পুজোর আগে গ্রামের বাড়িতে নিয়ে কি ভুল যে আমি করেছিলাম। রাত্রে ঘুম থেকে উঠে দেখি পাশে ও নেই। তারপর ওর পেছন পেছন ওকে ফলো করতে করতে হঠাৎ দেখি আমাদের ওই শ্মশানের কাছে পোড়ো গাছের নিচে ওই তান্ত্রিক বাবার কাছে ও যাচ্ছে। বাবা, বাবা কিছু একটা করেন বাবা, এমন করে যে আর পারি নে। আমার কোল ভরে না, আর ওরা রীতিমতো বাচ্চা বিয়োচ্ছে। কিছু একটা করেন। করতে পারি, যদি এই অমূল্য জিনিসটা লুকিয়ে রাখতে পারিস। এই তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। কি কি জিনিস বাবা? ছোট্ট একটা তামার কৌটোর মধ্যে পোকার মতো একটা ছোট্ট জিনিস, গোলাপি রঙের, নড়বড় করে নড়ছে সেটা অনবরত। নিয়ে যা, ও ঠিক গন্ধ শুকে শুকে চলে যাবে ওর নিজের জায়গায়। তোর কিছু করতে হবে না। তবে হ্যাঁ, যেহেতু তুই ওকে নিজের বাড়ি রাখছিস, তাই তোর শরীরকেও ওর পছন্দ হবে। ও তোর শরীরেও থাকবে, তবে তোর কোনো ক্ষতি করবে না। যদি ওর কেউ ক্ষতি না করে, সাবধানে রাখবি। ওকে আগুনে পুড়িয়ে দিলেই কিন্তু ও তোকে শুদ্ধ নিয়ে যাবে। শঙ্করদা, বৌদির কি হলো? মরেছে, কালনাগিনী মরেছে। এবার ওকে দাহ করার বন্দোবস্ত করো তোমরা সকলে। শর্মিষ্ঠা আদিত্য অবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়ির সকল বউয়েরাও বেশ স্তম্ভিত। বড় বৌদি বললেন, এতদিন তাহলে শালিনী? ছি, ওকে কত ভালোবাসতাম, বোনের মতো আগলে রাখতাম, আর সে কিনা। হ্যাঁ, হিংসা বড় বৌদি, হিংসা খুব খারাপ জিনিস। ছোটবেলা থেকেই ও বড্ড বেশি হিংসুটে। ওর বাড়িতে ওর বড়দাকে, ওর ছোট বোনকে ও হিংসা করত, আর এইখানে এসে তোমাদের সবাইকে ও হিংসা করত। আমি জানি না আমি ওকে এত ভালোবাসা দিয়েও
ওর মনের ভেতরের ওই পাপ হিংসাবোধকে কিছুতেই নষ্ট করতে পারিনি। এ এ এ আমার 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 দুষ্কর্ম, আমার দুষ্কর্মের ফল। শালিনীর দেহ সৎকারের পর অস্থি নিয়ে ঘরে আসে শঙ্কর। বিবাহিত ছবি ওদের রয়েছে। পদ্মাকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। পদ্মা খুব কান্নাকাটি করেছিল। ছোটবেলা থেকেই মেয়েটার গলায় স্বর আসে না, কিন্তু ওর কান্নাটা সকলেই বুঝতে পারল। এতদিন মা মরা বাপহীন জারদ সন্তানের অংশ বলে ওকে সকলে মিলে তাচ্ছিল্য করেছিল, আর এখন সকলেই ওকে ভালোবাসা দিচ্ছে। দিন 15 পর শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হয়। আদিত্য আর শর্মিষ্ঠা আগেই ফিরে এসেছে। বিয়ের ওদের 1 বছর পূর্ণ হয়নি, তাই ওরা কারো বাড়ি থাকবে না, শ্রাদ্ধও খাবে না। তার মধ্যে শর্মিষ্ঠার গর্ভে সন্তান এসেছে। শঙ্কর ফোন করে কেমন আছে শর্মিষ্ঠা জানার জন্য। আদিত্য বলে, কথা বলতে তোর সাথে ভয় করে রে ভাই। শুধু 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 বলিস না। আজ কাল নাগিনীর থেকে মুক্তি পেয়েছি। ওর হিংসা দিন দিন চরমে পৌঁছে গিয়েছিল। একটা হিংসুটে মানুষ যে এরকম করে কারো ক্ষতি করতে পারে, যাক বাদ দে। আমি এখন আমার ট্রান্সফার ব্যাঙ্গালোর করিয়েছি, আর ব্যবসার যাবতীয় কাগজপত্র সব কিছু বুঝিয়ে দিয়েছি আমার শেষ ডাকে। আর তুই তো জানতিস চাকরির পাশে ওই ব্যবসাটা আমার একটা শখের ছিল। তোদের সঙ্গে আজ একবার দেখা করতে চাই। তুই আছিস কোথায়? আমি শর্মিষ্ঠাকে নিয়ে ডাক্তারের ক্লিনিকে এসেছি। বুঝতেই তো পাচ্ছিস, প্রথম সন্তান আমাদের, ওই একটা আলট্রা করতে হবে। সেই কারণে। ও আচ্ছা আচ্ছা, এমনি শর্মিষ্ঠার শরীরে কোনো অসুবিধা নেই তো? না না, তা থাকবে কেন? তুই আসবি? আয় তাহলে, একবারে শর্মিষ্ঠার সঙ্গেও দেখা হয়ে যাবে। আসছি। কিছুক্ষণ পর ওরা পৌঁছায়। কিরে, তোর মুখ এত থমথমে? প্রশ্নটা করে শঙ্কর আদিত্যকে। আদিত্য মুখ গোমরা করে হাতে একটা রিপোর্ট নিয়ে বসে আছে। শর্মিষ্ঠাও আছে পাশে। আছে শর্মিষ্ঠার শাশুড়ি মা। কি হয়েছে মাসিমা, কোনো অসুবিধে? আর কি, পেটে বাচ্চা এসেছে ঠিকই, তবে এই বাচ্চাকে আর রাখা যাবে না। কেন, কি হয়েছে? বাচ্চার চোখ নেই, নাক নেই, মুখ নেই, একটা একটা জিভের মতো অংশ। এগুলো আপনি কি বলছেন মা? হে কি, বড় বৌমা, বড় বৌমা তুমি কখন এলে? আদিত্যর বরদা এসেছে, আর তার সাথে সাথে এসেছে বড় বউটাও। এইখানকার খবর তোমাকে কে দিল? এই তো বলে শঙ্করের দিকে আঙুল দেখায় নীলিমা। আমি আমি তো আমি তো বর্দাকে চিনি, তাই। কি হয়েছে? বরদা জিজ্ঞেস করে। আর বলবেন না বর্দা, এই দেখুন। রিপোর্ট দেখে বরদাও রীতিমতো অবাক। বড় বৌদি বললেন, ভগবান, আমাদের বংশে কি তাহলে কোনো বংশধর আসবে না? শেষ পর্যন্ত একটা জিহ্বার অংশ, এ কি করে পসিবল হয় বলো তো? এখনকার দিনে দাঁড়িয়ে এইসব সম্ভব? মা, আপনি চিন্তা করবেন না। ছোটকে নিয়ে আমি বরং বেঙ্গালুরুতে যাব, ওখানে ট্রিটমেন্ট করাবো। শঙ্কর, ওখানে ভালো ট্রিটমেন্ট হয় না? বড় বৌদি বেজায় সুন্দরী, টপ ক্লাস মডেলের মতো। নার্সিংহোমেও এসেছেন, কোনো রকম সাজগোজ করেননি, অথচ শরীর দিয়ে তেল ঝরছে। শঙ্কর ঢোক গিলে বলে, হ্যাঁ, আমি তো ওখানেই থাকবো এখন। ভালোই তো হলো, তাহলে সবাই মিলে এক জায়গায় থাকা যাবে। কি গো, তুমি কিছু বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেই তো। আচ্ছা মা, আমি বরং ছোটোর কাছে একটু গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ বৌমা, ওর কাছে গিয়ে একটু বসো তুমি। ডাক্তার বলেছেন এই বাচ্চা যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট করে ফেলতে। ইস, কি দুঃখ বলো তো বেচারির। ব্যাগের থেকে রুমাল বার করে চোখের কোণায় জমে থাকা জলটা মুছে নেয় নীলিমা। ব্যাগের দিকে একবার তাকিয়ে দেখে নেয় একটা ছোট্ট তামার কৌটো, এবং তার ভেতরে হয়তো কিছু একটা নড়ে উঠছে বারবার। বড় বউয়েরও যে
সন্তান হয় না, সেও যে সন্তান ধারণে অক্ষম একজন মানুষ। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।